আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, ডিজিএফআই এর একটা শক্ত এলিমেন্ট আছে গোপালগঞ্জে। বর্তমান ডিজিএফআই এর উপরে যদি তুমি নির্ভর করো ভাই, তোমরা এনসিপির লোকজন, তোমাদের তো ঘোল খাওয়া হয়েছে। ঘোল খাওয়ায় তোমাদেরকে এপিসির মধ্যে তুইলা এটা আবার ভিডিও করছে, দে এনশিওর যে ভিডিওটা লিক হয়েছে। আমি তো এটা খুব অবাক হইলাম যে জেনারেল জাহাঙ্গীর স্যার বললো যে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। আরে গোয়েন্দা তথ্য ছিল না, দ্যাট মিনস গোয়েন্দারা ঠিক মতো কাজ করতেছে না। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আরো আগে লাইভে আসা উচিত ছিল। আমি জাস্ট এনসিপির গোপালগঞ্জ ভিজিটটা নিয়ে কথা বলতে চাই কিছু। কি করব, চাকরি তো করতে হবে, চাকরি না করলে বেতন হবে না, বেতন না হলে চলতে পারবো না এখানে আমেরিকায়। সো লাস্ট 3 দিন আমি খুব ব্যস্ত ছিলাম। প্রথম যে জিনিসটা বলবো যে আমি আজকে একটা অ্যাকচুয়ালি ভয়েস অফ পিপল অ্যাঙ্কর মুনির ওনার সাথে ছিলাম। ওখানে এনসিপির একজন ছিল মোল্লা রহমতুল্লাহ। তো ওখানে কথা বলে আমি যে জিনিসগুলো জানলাম তার কাছ থেকে, আমাকে ওই রহমতুল্লাহ উনি বললেন, মোল্লা রহমতুল্লাহ নাম, বললেন যে এনসিপি কে নাকি সরকার থেকে, মানে অথরিটি মিন্স অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদেরকে বলেছে যে ইট ইজ সেফ, মানে গোপালগঞ্জ যাওয়া যেতে পারে, ইটস সেফ, তোমরা এখন যেতে পারো। আমার কাছে জিনিসটা খুব ক্লামজি মনে হলো। ক্লামজি এই কারণেই, আমরা এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার বলেছেন যে তাদের কাছে গোয়েন্দা কোনো তথ্য ছিল না। যদি গোয়েন্দা তথ্য না থাকে তাহলে কে তাদেরকে বলেছিল যে এটা সেফ? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন যে কোনো গোয়েন্দা তথ্য নাই, ওকে, কোনো গোয়েন্দা তথ্য নাই, কিন্তু আমরা জানি গোপালগঞ্জ কি জিনিস, তাই না? আমরা সবাই জানি। মানে মোট কথা হচ্ছে, আমি ফেসবুকে যখন সার্জিস, নাহিদ এরা সবাই যাওয়ার প্ল্যান করলো গোপালগঞ্জে, সবাই অ্যাজিউম করেছে যে এখানে একটা গন্ডগোল হবে। কেউ বলতে পারবেন, হাত তুলে বলতে পারবেন যে আমি চিন্তা করছি না এটা খুব শান্তিপূর্ণভাবে হবে? এটা শান্তিপূর্ণ হবে না, এটা সবাই জানতাম। সবাই যদি জানি তাহলে সরকার জানতো না? সরকার কি চাইছে যে ওরা এখানে যাক, একটা গন্ডগোল লাগুক? এটা অ্যাসেসমেন্ট আমি এখনই দিব না, আরো একটু দেখি কি হয়। বাট আমাকে ওই মোল্লা রহমতুল্লাহ বলল, সে হচ্ছে এনসিপির কেন্দ্রীয় একজন নেতা, যে সরকার থেকে গো হ্যাড পাইছে। বাট এখন এটা হচ্ছে, সরকার থেকে যদি গো হ্যাড পেয়ে থাকে, আর এখন আমরা কি জানতেছি? আমরা জানতেছি যে এই নিয়ে শেখ হাসিনা বিবৃতি দিয়েছে, এখানে মিছিল মিটিং করতে হবে, স্পেশাল একটা ফোর্স থাকতে হবে, যারা যদি কেউ কোনো কিছু করে বের হয়ে যেতে যেন না পারে। মানে মোট কথা হচ্ছে উস্কানিটা হচ্ছে। পরবর্তীতে আমি শুনলাম একজন পুলিশ অফিসারের লাইভে শুনলাম, এটা আবার ওয়ালে শেয়ার করা আছে, যে তাদেরকে যেন মানে কেন্দ্রীয় এনসিপি নেতাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম। সো শেখ হাসিনা যদি নিজে বিবৃতি দিয়ে থাকে, যেটা আমি কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি শুনলাম, তার মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, গোয়েন্দা সংস্থা কি, ডিজিএফআই আছে, এনএসআই আছে, পুলিশের এসবি আছে, এবং গোপালগঞ্জ ওখানের যে স্থানীয় প্রতিনিধি, আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, ডিজিএফআই এর একটা শক্ত এলিমেন্ট আছে ইয়াতে, কি বলে, গোপালগঞ্জে। তাই যদি হয়, এখানে এনসিপির কতগুলো ভুল আছে। এনসিপির ভুলটা হচ্ছে, এত কিছুর পরেও তাদের তো একটা জ্ঞান থাকা উচিত, প্রজ্ঞা থাকা উচিত, যেটা আমি বারবার বলেছি। তারা পড়ালেখায় সুপার চ্যাম্পিয়ন হইতে পারে, তারা একজন জিনিয়াস হইতে পারে, কিন্তু প্রজ্ঞা এমন একটা জিনিস, এটা যদি আপনার না থাকে, ইউ ক্যানট সার্ভাইভ ইন পলিটিক্স। যদিও আমার পলিটিক্সের অভিজ্ঞতা নাই, বাট একজন সাধারণ জনগণ হিসাবে আমি যখন দেখতেছি আমার কথা লোকজন শুনে, তাহলে আমার যে মাইন্ড সেট আপ আছে, এটা বলতে তো আমার কোনো সমস্যা নাই। এবং যেটা অ্যাকচুয়ালি আমি তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে বলতেছি না, আমি বলতেছি হচ্ছে যেটা আমি বিশ্বাস করি সেটা নিয়ে। আমার কাছে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সরকার কেন তাদেরকে বলছে যে ইট ইজ সেফ? সো পরবর্তীতে আমরা দেখলাম যে আশেপাশের ডিস্ট্রিক্টগুলো থেকে অনেক আগের থেকে এই ঘোষণা দেওয়ার পরেও, মানে আওয়ামী লীগের যে সন্ত্রাসী যারা আছে তারা এখানে এসে জমা হয়েছিল এই ইয়াটার জন্য।
এটা যদি আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে যদি নাও আসে, তবু আমরা সবাই ভালো মতো জানি যে যারা আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে গেছে তো গেছে, আর যারা যাইতে পারে না এগুলো সব তো এখানে এসে ঘাঁটি আছে, এটা তো কমন নলেজ। এবং এর আগে ওরা আর্মির গাড়ি পোড়ায় দিছে, আর্মির উপরে হামলা করছে। সো আর্মির উপরে হামলা করছে, ওই সময় পরে এই তেজটা এখানে থাকবে না? অবশ্যই থাকবে। এবং এটা হচ্ছে শেখ হাসিনার নিজের ঘাঁটি। এর মানেই না যে গোপালগঞ্জের সমস্ত লোকজন শেখ হাসিনার এরিয়া। আমার গুড নাম্বার অফ ফ্রেন্ড আছে, মিলিটারি অফিসার আছে ফ্রম গোপালগঞ্জ। স্যারের নামটা নিব না, ঠিক আছে থাক। দে ডোন্ট লাইক শেখ হাসিনা, এটা তো ক্লিয়ার। সো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এরকম যদি হয়ে থাকে তাহলে কে তাদেরকে আশ্বাস দিল এখানে যাওয়ার জন্য? এটা কমন কোশ্চেন না? ওকে, এখন আসি হচ্ছে আরেকটা জিনিস, যে কোনো গোয়েন্দা তথ্য নাই, কোনো কিছু নাই। ভাই আপনারা ভালো মতো জানেন যে আপনারা ওখানে যাবেন, ঠিক আছে, সব জায়গায় দিলেন হচ্ছে গণসংযোগ। আর গোপালগঞ্জটা কেন রোড টু গোপালগঞ্জ ইজ সামথিং ভেরি থ্রেটেনিং, মানে আমি বলবো যে এটা থ্রেটেনিং। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এর আগে সার্জিস ঘোষণা দিয়েছিল যে মুজিববাদকে দমন করবে, আর অনেক কিছু, যেটা দেখে মনে হয়। আর অন গ্রাউন্ডে আমি গ্রাউন্ডের ইনফরমেশন যেটা পেলাম যে শেখ হাসিনার লোকজন সবাইকে ভালোভাবে, এই জনগণ যারা আছে প্লাস হচ্ছে সন্ত্রাসীদেরকে মোটিভেট করছে যে ওরা আসতেছে শেখ মুজিবের কবর ভাঙার জন্য। তারা কিন্তু এই প্ল্যানটা করে নাই, তারা নিজেরাও বলেছে তারা এই প্ল্যান করে নাই। আমি বললাম ভাই তোমরা এই প্ল্যান করো নাই, কিন্তু তোমরা যে অ্যাটিচিউড, মার্চ অন্যান্য ডিস্ট্রিক্টের গুলো হচ্ছে গণসংযোগ, আর এটা হচ্ছে মার্চ টু গোপালগঞ্জ, দেওয়ার দরকার কি ছিল? কোনো দরকার ছিল না। দিস ইজ টোটালি আননেসেসারি। মানে মোট কথা হচ্ছে তারা গণসংযোগ করতেছে, তারা আরো দেয়ার আর লট অফ ডিস্ট্রিক্টস, এখানে অনেক ডিস্ট্রিক্ট আছে, সবগুলা ডিস্ট্রিক্ট করে এবং সমস্ত ডিস্ট্রিক্ট হয়ে যাওয়ার পরে এট দ্য এন্ড হয়তোবা এই গোপালগঞ্জে আসা যেত। এবং গোপালগঞ্জে আসার সময় তখন ভালো মতো ইন্টেলিজেন্স জোগাড় করতে হবে যে ওই জায়গায় কি হইতেছে। এখন যদি সরকারের উপরে যদি নির্ভর করতে হয়, বর্তমান ডিজিএফআই এর উপরে যদি তুমি নির্ভর করো, ভাই তোমরা এনসিপির লোকজন, তোমাদের তো ঘোল খাওয়া হয়েছে। আমি বলবো ঘোল খাওয়ায় তোমাদেরকে এপিসির মধ্যে তুইলা এটা আবার ভিডিও করছে, দে এনশিওর যে ভিডিওটা লিক হয়েছে। ইটস প্ল্যান্ড ওয়ে জাস্ট টু আন্ডারমাইন এনসিপি লিডার্স। ইউ আর ইন দ্য ট্র্যাপ। যেভাবে এনসিপির লোকজন প্রথম ট্র্যাপড হয়েছিল যখন শেখ হাসিনা চলে গেছে, জেনারেল হামিদ আর ওয়াকারুজ্জামান তাদেরকে নিয়ে গেছে, তাদেরকে পার্ট অফ দ্য পাওয়ার। এখানে একটা এনসিপি একটা বড় ভুল হচ্ছে, তাদের অ্যাকচুয়ালি এই পাওয়ারের আসাটা উচিত হয় নাই। আমি আজকে ওই ভয়েস অফ দ্য পিপলে বলেছি যে সবকিছুর একটা ট্রেনিং থাকে। আমরা মিলিটারিতে যখন করছি, আমরা 2 বছর ট্রেনিং করছি। ট্রেনিং করার পরে লেফটেন্যান্ট ক্যাপ্টেন অবস্থায় তো ট্রেনিং এর উপরেই ছিলাম। এটার উপর ট্রেনিং, হেভি ওয়েপনের উপর ট্রেনিং, স্পেশাল ফোর্সের উপর ট্রেনিং, এটার উপর ট্রেনিং করতে ইভেন মেজর অবস্থায়, সিনিয়র অবস্থায় আছে অনেক লেফটেন্যান্ট কর্নেল, ইভেন ব্রিগেডিয়ার জেনারেল ট্রেনিং করে। ট্রেনিং এর কোনো শেষ নাই। আর ভাই তোমরা অবশ্যই এরকম একটা মানে এনসিপির যে, তখন তো আর এনসিপি ছিল না, এই বিপ্লবে যে তাদের অবদান, বুলেটের সামনে দাঁড়ানো। আমি অনেক লোকজন দেখেছি, আমি এজ এ প্যারাট্রুপার জাম্প কন্ডাক্ট করেছি, নতুন জাম্পারকে ভয় পাইতে দেখছি। তারা তো, ওইটা তো মৃত্যু না, প্লেন থেকে লাভ দিলেই তো মৃত্যু না, দ্যার ইজ এ চান্স টু সার্ভাইভ এবং ইফ ইউ আর ওয়েল ট্রেন। বাট তারা মৃত্যু, বুলেট তো এটা তো আর কারো কথা শুনবে না। সামনের দিকে দেখতেছি যে স্নাইপার শট করতেছে, এই করছে, তারপরে আই স্যালিউট ইউ। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে পলিটিক্স এবং রাজনীতি, বিপ্লব এবং পলিটিক্স ইজ এ টু ডিফারেন্ট থিং। এই যে এই বিপ্লবের মধ্যে, আমি জাস্ট 71 এর উদাহরণ দিই। 71-এ আমরা সবাই জানি কি এটা কি গামছা কাদের, পুরো নামটাই আসতেছে না, গামছা কাদের। এনিওয়ে গামছা কাদের সবাই বুঝে যাচ্ছে, সেই হচ্ছে
কাদের সিদ্দিকী সে বিশাল মুক্তিযোদ্ধা ছিল, কোনো ডাউট নাই। তার আন্ডারে অনেক লোকজন ছিল। তারপরে যদিও যুদ্ধের পরে সে কিছু ওয়ার ক্রাইম করেছে, কিন্তু ওকে ঠিক আছে, ওই সময়ে সবাই দেশের জন্য যুদ্ধ করেছে, তাই না? আচ্ছা, যুদ্ধের পরে সে কি করছে? যুদ্ধের পরে 75 পরে সে একটা 1,500 লোক নিয়ে সে ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়া তাদেরকে আর্মস দিছে, তারা বাংলাদেশের বর্ডারকে টেরোরাইজ করছে। সেই দলটাকে নিউক্লিয়াস করছে মেজর মঈন স্যার, এখন কানাডাতে আছে, ক্যালগেরিতে থাকে। আমি লাস্ট যখন ইয়াতে গেছি স্যারের সাথে কথা বলছি, স্যারের সাথে আমি ডিটেলস শুনছি কিভাবে। বাট এই কাদের সিদ্দিকী কিন্তু দেশের বিরুদ্ধে ইয়া ধরছে, এবং করার পরে সে কি করছে? সে কি সৎ লোক? সে যখন এর আগের ইয়াতে যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল প্রথম দিকে, সে তার একটা সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম ছিল। এই সোনার বাংলা কনস্ট্রাকশন ফার্ম দিয়া সে সব জায়গায় খালি ব্রিজ বানাইছে, কোথাও রাস্তা নাই, বা বিলের মাঝখানে দেখবে একটা ব্রিজ, এবং ওইটা দিয়ে সে টাকা খাই দিছে। সো সে মুক্তিযোদ্ধা, তার সাহসের কোনো অভাব নাই। কিন্তু সে কিন্তু এত বছর পরে কিন্তু আমি তাকে সম্মানের সাথে তার নামটা নিচ্ছি না। কি কারণে? এখন ভাই এনসিপি লিডার, তোমরা বিপ্লব করছো, ইয়া করছো, তোমাকে তো ভাই একটা এই রাজনীতিতে নিজেকে এস্টাবলিশ করার জন্য স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে। তোমাকে কেন নেক্সট ইলেকশনটাই তুমি এইম করে আসো, নেক্সট ইলেকশনে তোমরা ক্ষমতায় চলে যাবা? ভাই এটা জনগণ নির্ধারণ করবে, জনগণ নির্ধারণ করবে। তোমাকে একটা মাইন্ড সেট আপ করতে হবে যে তোমরা আসতেছো দেশকে ভালোবাসা, ক্ষমতার লোভে না। রিমেম্বার, দেশকে ভালোবাসা তোমরা আসতেছো। যদি দেশকে ভালোবাসা যদি আসো, তোমাকে তো নিজেকে এখানে এস্টাবলিশ করতে হবে একজন লিডার হিসেবে। এখনই একজন কি পাটোয়ারি একজন সে বলতেছে যে জাতীয় নেতাদেরকে ইয়া দিতে পারে। দিস ইজ টু মাচ। এখনো জাতীয় নেতা যদি হয়, যারা আমরা সিভিল পাবলিক, আমরা তোমাদেরকে প্রেস করবো যে তারা ওইভাবে নেতৃত্ব দিছে, এই দিছে। বাট জাতীয় নেতা পর্যায়ে আসার জন্য at least you have to spend some considerable time, go through a training, যেখানে you will understand the কি বলে পলিটিক্স। আরেকটা জিনিস, আমরা খুব আশান্বিত এনসিপি এই বিপ্লবের মাধ্যমে আসছে। এই বিপ্লবের মধ্যে আসে আমাদেরকে রাজনীতিতে একটা চেঞ্জ আনবে। কিন্তু রেপ কেসে চাকরি গেছে, যাক এই সমস্ত মাই কাপ অফ টি। I know the fact. 41 Charlie case that গেছিল যেটা 41 Charlie case is something serious. Anyway, আচ্ছা, মানে মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই পলিটিক্সের থেকে এনসিপির পলিটিক্স কেন বাংলাদেশ মানুষ কেন একটা অ্যাকসেপ্ট করবে? এই অ্যাকসেপ্ট করার জন্য বাংলাদেশের জনগণকে একটা টাইম দিতে হবে। ভাই তোমাদেরকে চিন্তা, আমি সরি তুমি করে বলতেছি, ইউ আর টু জুনিয়র টু আস, যারা নেতৃত্বে আছে। মানে তুমি বললে আমার একটু আপন মনে হয়, এই জন্য আমি বলে দিলাম আর কি তুমি হিসেবে বলতেছি। এটা হচ্ছে এই এনসিপির বিএনপি, জামাত, আওয়ামী লীগ তো বাদই দিলাম, জামাতি পার্টি, এরা কিন্তু একটা থেকে পলিটিক্যাল রেটরিক ছড়াচ্ছে। কয়েকদিন আগে ওই যে এই কনফারেন্স আমি যে ভয়েস অফ দ্য পিপুলে গেলাম, ওখানে আসছে ওই যে সালাউদ্দিন টুকু কি বলছে যে কি জামাতকে এই দেশে রাজনীতি করতে তাদের আদেশে করতে হবে। আরে ভাই, এটা তো আওয়ামী লীগের বয়ান হয়ে গেল। তাহলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে মানুষ ফারাকটা কেমনে দেখবে? এবং আমি লাস্ট কয়েকটাতে দেখছি যে এনসিপির লোকজন, বিএনপির সিনিয়র নেতা, পুরোনো নেতা, আমি ম্যাডাম খালেদা জিয়া একজনকে কমেন্ট করতে দেখছি ইয়াতে পেপার, যেটা ফেসবুক এবং অন্য জায়গায় আসছে, তারেক জিয়ার এগেইনস্টে হয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে ভাই, ইউ আর জাস্ট নিউ ইন দিস পলিটিক্যাল এরেনা। বাংলাদেশের লোক তো চেঞ্জ চায়। বাংলাদেশ চায় যে এই যে পলিটিক্যাল রেটরিক, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে পলিটিক্সে এই যে সালাউদ্দিন টুকু যেটা বলছে না, এখানে বাংলাদেশে জামাতকে করতে হলে আমাদের কথা বলতে হবে, এটাতে তালি দিচ্ছে কারা? 2 to 3% মানুষ যারা বিএনপি করে, অনলি 2 to 3। পাবলিক কিন্তু দেয় নাই। পাবলিক শেষ পর্যন্ত হয়তো বিএনপিকেই ভোট দিবে, কিন্তু তারা এইটুক অ্যাটলিস্ট জানে যে দে আর দ্য সেম ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল। বাট আমি তাহলে চেঞ্জ কি আনলাম? এই এনসিপি কেন চেঞ্জ? আমি তাদেরকে একটা জিনিস বলবো যে এই পলিটিক্যাল রেটরিক একটা মানে ব্রেড এন্ড বাটার হয়ে গেছে আমাদের রাজনীতিতে।
প্লিজ ইউ ডোন্ট জয়েন ইন পলিটিক্যাল রেটরিক, ইউ ডোন্ট। কেউ যদি বলে যে ওকে সার্জিস আলম এই কথা বলছে, বাট আমি এটা বলি যে বলে দিল যে ইয়া পাটোয়ারি বলেছে যে জাতীয়তাদের নিরাপত্তা দিতে পারে না, এটা নিয়ে যদি মনে করলাম যে বিএনপির একজন অনেক একটা একটা কমেন্ট করলো যে পাটোয়ারির এগেনস্টে, পাটোয়ারিকে যদি এখন সাংবাদিক জিজ্ঞেস করে, সে বলবে আচ্ছা উনি তো অনেক সিনিয়র সাংবাদিক, উনি নিশ্চয়ই তার অভিজ্ঞতাটাকে ভালোই বলেছেন, আমরা ইনশাল্লাহ এই ওনার যে অ্যাডভাইসটা আমরা মানার চেষ্টা করব। এখন আমি যদি এনসিপি হয়ে যদি বিএনপির একজন সিনিয়র নেতার একটা অ্যাডভাইস, মানে যেটা ছিল পলিটিক্যাল রেটরিক, আমি যদি এটা বলি আমি অ্যাকসেপ্ট করতেছি এটা, then I am being accepted to the public more. আমি, এবং এইটাই হচ্ছে চেঞ্জ। তখন পাবলিক দেখবে যে তোমরা ভাই পলিটিক্যাল রেটরিক, কেউ একজন তোমার নামে একটা কিছু বললো, সাথে সাথে তুমি ঘেউ ঘেউ করা শুরু করো না, লাইক দেম। সো এই পলিটিক্যাল চেঞ্জটা যদি আমার মনে হয় এনসিপি আনতে পারে, তাহলে মানুষ সহজে এটা অ্যাকসেপ্ট করবে। তোমরা ভাই ওই সেম পলিটিক্যাল রেটরিক দিবা, দিবা। একটা জিনিস বুঝো, এখন বিএনপির নামে অনেক বদনাম পাওয়া যাচ্ছে, বিকজ দ্যাট পলিটিক্যাল পার্টি ইজ বিগ, ইটস এ বিগ পার্টি। সো এটার নামে কমপ্লেন আসলেই বড় কমপ্লেনে আসবে, ইউর পার্টি ইজ এ স্মল পার্টি, এই জন্য তোমাদের কম। তোমাদের পার্টি যদি বিএনপির বড় হইতো ওরকম আসতো, বাট এটাকে তোমাদেরকে এটা চেঞ্জ আনার জন্য প্লিজ এনসিপি এই পলিটিক্যাল রেটরিক ত্যাগ করো ভাই, তোরা ত্যাগ করো। আরেকটা জিনিস আমি বলতেছি যে এনসিপি হয়েছে, আমি এটা 100% সাপোর্ট করি, বিকজ তাদের স্ট্যান্ড এন্টি ইন্ডিয়া স্ট্যান্ড, তারা বিপ্লবের মধ্যে তারা অবদান রেখেছে, আমি সবকিছুই মানি। কিছু আর্মি পার্সোনাল ছবি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, লীগের পোলাপান বিষয়টা, হ্যাঁ আমি নিজে একজনের ফেসবুকে দিয়েছি যে একটা ফেক অ্যাকাউন্ট মেজর তানভীর নামে একটা ছড়াচ্ছে, হ্যাঁ এটা তো আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এই ধরনের রেটরিক যখন হবে না, আমি মনে করি এটা পাবলিকের মধ্যে অ্যাকসেপ্টেন্স আসবে। আরেকটা হচ্ছে ভাই তোমাদের উচিত না যে এই সামনের ইলেকশনকে এইম করে যে আইসাই সাথে সাথে ক্ষমতার পার্ট হয়ে যাবা, দিস ইজ নট। ইউ হ্যাভ টু প্রুভ ইউর ওর্থ টু দ্য পাবলিক। যেমন কাদের সিদ্দিকী এমপি হয়েছে, ঠিক হয়েছে, কিন্তু আমরা কিন্তু অ্যাকসেপ্টেড হই নাই, তাকে এখনো জিততে হইলে ভোট রিগিং করে জিততে হয়। কাদের সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা, এলাকার গণ্যমান্য লোক, তারপর তাকে জিততে হয় রিগিং করে। এখন তুমি যদি ওই পলিটিক্যাল রেটরিকটা চালু রাখো, তোমাকে ওই রিগিং করে জিততে হবে। তুমি কি চাও রিগিং করে, নাকি চাও যে ফিউচারে একটা বাংলাদেশ আসুক, যে বাংলাদেশটা কি হবে, একটা শান্তিপূর্ণ ভোট হবে, জনগণ ভোটের অধিকার দিবে, তারপর তুমি জনগণের সেবা করতে আসবা, পাওয়ারে যাবা না, তুমি জনগণের সেবা করতে আসবা। তোমাদের ভাই এনসিপির তোমাদের প্রজ্ঞা যথেষ্ট না। যদি প্রজ্ঞা থাকতো তোমরা এই সময়ে এই কি বলে গোপালগঞ্জে যাওয়ার প্ল্যানটা করতে না। দিস ইজ এ সামথিং ভেরি ইম্যাচিউর, এবং এর আগে অনেক তথ্য আমরা জানি, সেনাবাহিনীকে তারা সেনাবাহিনীর গাড়িকে হামলা করছে, সেনাবাহিনীকে হামলা করছে, হোয়াট নট। এখানে তোমরা মনে করতেছো যে আর সরকার তোমাকে আমি তো এটা খুব অবাক হইলাম যে জেনারেল জাহাঙ্গীর স্যারও বললো যে কোনো গোয়েন্দা তথ্য ছিল না। আরে গোয়েন্দা তথ্য ছিল না, দ্যাট মিনস গোয়েন্দারা ঠিক মতো কাজ করতেছে না। অনেকগুলো আশেপাশের ডিস্ট্রিক্ট থেকে আওয়ামী সন্ত্রাসীরা ভিতরে আসছে। এনিওয়ে, আমি এখন এই যে এনসিপি তাদের মার্চ টু গোপালগঞ্জ যেটা করছে, এটার পজিটিভ সাইডটা নিয়ে আলাপ করতে চাই। একটা সেনাবাহিনীতে একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেকি ইন ফোর্স। মোট কথা হচ্ছে আমরা একটা জায়গায় অ্যাটাক করতে যাব, সো আমাকে আগে রেকি টিম পাঠাইতে হবে, কোথায় মেশিন গানটা আছে, কোথায় রিকললেস রাইফেল আছে, কোথায় হেভি মেশিন গান আছে, আর্টিলারি কোথায় আছে। সো এই পজিশনগুলো যদি আমি জানতে পারি, তাহলে আমার অ্যাটাকটা আমি ঠিক মতো প্ল্যান করতে পারবো এবং সাকসেস রেট অনেক বেড়ে যাবে। এমন একটা ইতিহাসে অনেক ধরনের সিচুয়েশন আছে, কোনোভাবে এমন ভাবে ক্যামোফ্লেজ করে রাখছে তুমি বুঝতেই পারতেছো না যে কোথায় শত্রুর লোকেশন আছে, শত্রু কে কে। সো তখন করে কি একটা ফুল ফোর্স
একটা কনভেনশনাল অ্যাটাক টাইপ করে, জাস্ট যাতে শত্রুর ওই হেভি মেশিন গান, হেভি ইয়াগুলা বা ওদের রিজার্ভের লোকেশন, রিজার্ভ লঞ্চ করবে যখন ক্রাইসিস হয়ে যাবে, ওগুলো কোথায়, এগুলো আইডেন্টিফাই করার জন্য। বাট দিস ইজ এই রেকিন ফোর্সটা সবসময় ভেরি মানে এটা কোনো লাভজনক প্রজেক্ট না। ক্যাজুয়ালিটি, হিউজ ক্যাজুয়ালিটি হয় একদম, মানে মানুষ বাধ্য না হইলে এটা করে না। সো আমি মনে করি যে রোড টু গোপালগঞ্জ ইজ এ রেকিন ফোর্স। সো ওখানে আছে আমাদের ছিটমহল আছে, ভারতের ছিটমহল আছে, যে জিনিসগুলো আমরা 71-এ যুদ্ধের সময় মিরপুর বিভিন্ন জায়গায় পকেট অফ রেজিস্ট্যান্স ছিল, তো ওরকম একটা রেজিস্ট্যান্ট আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি। আমি প্রথমে দেখলাম 20 জনকে অ্যারেস্ট করছে পুলিশ, পরবর্তীতে দেখলাম আরো 90 জনকে অ্যারেস্ট করছে। এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এই সুযোগে, এবং মিলিটারিকেও বলবো, মিলিটারি ওই দিন ভালো কাজ করছে এবং তাদেরকে সাপোর্ট দিয়েছে। আশা করব যে ওখানে যারা আছে, এটা একটা দেশ, আমি একটা দেশের মানুষ, আমি যদি একটা রাজনৈতিক দল নিয়ে এনসিপি কেন ওখানে যাইতে পারবে না? এটা তার পলিটিক্যাল রাইট। এটা তো শেখ হাসিনা বিদেশ থেকে কন্ট্রোল করতে পারবে না, এটা তো মেনে নেওয়া যায় না। সো এখন এটা যেহেতু হয়ে গেছে, রেকিন ফোর্স হয়ে গেছে, যেটা আমি মনে করি না যেটা লাভজনক হয়েছে। এবং আমি খুব দুঃখের সাথে বলবো যে এই যে 4 জন লোক মারা গেছে, হ্যাঁ সন্ত্রাসী, এরা সন্ত্রাসী ছিল, মারা গেছে। কিন্তু দেখেন এদের যে সন্ত্রাসী, এই যে 4 জন সন্ত্রাসী, হ্যাঁ সন্ত্রাসী, তাদেরকে কিভাবে মোটিভেট করছে? ওই এনসিপি আসতেছে যে 32 নাম্বার ভাঙছে, এখন তোমাদের পীর, তোমাদের নবী শেখ মুজিবের কবর ভাঙতে আসতেছে। এরা কিন্তু কবর ভাঙতে যায় না, এনসিপি কিন্তু ওই কবর ভাঙতে যায় নাই, তারা গেছে ইয়াতে। বাট কথা হচ্ছে এইটা এনসিপিও বুঝে নাই যে তাদের এই ওয়ার্ড গুলা ক্যান বি মিস ইন্টারপ্রেটেড, এবং এটা করে পাবলিককে খেপানো যাবে। এবং এর আগে সাজিশ বলছে যে মুজিববাদের কবর রচনা করা হবে। এই সবগুলা মিলে এই জিনিসগুলা, এইটাই হচ্ছে প্রজ্ঞা। এনসিপি পিপল, ইউ আর ল্যাক ইন দ্যাট। এবং আমি একটা জিনিস বলতে পারি, বিএনপির পুরানো দল, আওয়ামী লীগ পুরানো দল, এদের সবারই এরকম একটা টিম আছে যারা অ্যাসেস করে সিচুয়েশন। তাদের আমাদের আর্মির গোয়েন্দা সংস্থার মতো একটা গোয়েন্দা সংস্থার টিম আছে, তারা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে, জানে, তারপরে একটা ডিসিশন নেয়। আর তোমরা কি করলা? তোমরা মনে করলা যে তোমরা কিংস পার্টি। ভাই, তোমাদের বন্ধু কিন্তু কিংস পার্টি, রাজা যারা বসে আছে তারা কিন্তু তোমার ফ্রেন্ড না। তোমার এটা বোঝার কথা। তোমার যদি বইলা থাকে যে তুমি ওখানে এটা সেফ, তোমার গেলে ওখানে সেফ, আর তুমি যদি ওখানে যায় থাকো, তুমি তো ফাঁদে পা দিছো ভাই, ফাঁদে পা দিছো। এবং শেখ হাসিনা যেভাবে বলছে, এবং তারা যদি সফল হইতো, যদি সিনিয়র যারা এই বিপ্লবের নেতা, তাদেরকে যদি 2-1জনকে ক্যাজুয়ালিটি করতে পারতো, তাহলে তো তাদের একটা হিউজ সাকসেস হইতো এবং দেশে একটা অরাজকতা হয়ে যেত। এবং ইন্ডিয়া এটা কিভাবে প্রচার করছে আমরা দেখছি, ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা প্রচার হয়েছে। এবং যদি একটা ওই পর্যায়ের কোন নেতা যা মারা যেত, আবার একটা কেওয়াস হইতো। এবং সবশেষে আমি শুধু এটাই বলতে চাই, ভাই, আমরা বাংলাদেশিরা এই পলিটিক্যাল রেটরিক থেকে বাঁচতে চাই। ভাই, আওয়ামী লীগ চলে গেছে, এক পার্টি চলে গেছে, তোমরা দয়া করে প্রেসিডেন্ট জিয়াকে আক্রমণ করো না, ম্যাডাম খালেদা জিয়াকে আক্রমণ করো না, তারেক জিয়াকে আক্রমণ করো না। অন্যান্য যারা সিনিয়র আছে তারা যদি রেটরিক কিছু করে, ইউ বি হাম্বল। আমি এটা বললাম, ফাইনালি ইউ উইল বি উইনার। ইউ মাস্ট বি হাম্বল। একটা জিনিস বুঝতে হবে যে রাজনীতিতে ইউ আর জাস্ট, আমি মিলিটারি পয়েন্ট অফ ভিউ, ইউ আর জাস্ট, মানে না সেকেন্ড লেফটেন্যান্টও বলবো না। আমরা যে বিএমএ ক্যাডেট ছিলাম, তুমি ক্যাডেট, জাস্ট ইউ আর লার্নিং 2 বছর ক্যাডেট, তারপরে সেকেন্ড লেফটেন্যান্ট হবা। বাট তোমরা চাচ্ছ একবারে জেনারেল হয়ে যেতে। ভাই, একবারে জেনারেল হয়ে পারবা না, টিকতে পারবা ওই কাদের সিদ্দিকের মতো হবা, যাকে রিগিং করে ভোটে জিততে হয়, তখন রিগিং করে জিততে হবে। আমি তোমাকে একটা জিনিস বলি, ইউ বি হাম্বল, ইউ ডোন্ট স্প্রে রেটরিক। পাবলিকের কাছে তোমাদের একটা অ্যাকসেপ্টেন্স আসবে। এবং আমি মানে আমরা যারা তোমাদের ওয়েল উইশার, আমি বলবো ওয়েল উইশার, তারা আমরা বলতে পারবো যে আচ্ছা, তখন নিশ্চয়ই আমি ধরে নিব যে পাটোয়ারি জাতীয় নেতা। ভাই, তোমরা নিজেদেরকে জাতীয় নেতা বলবা না, বাইরের থেকে আমরা তোমাদের বলতে পারি যখন তোমরা এটা অ্যাচিভ করবা। বা নিজেই যদি নিজের ঢোল পিটাও, তাহলে হবে না। তোমরা এখানে বলে তুমি জাতীয় নেতা হয়ে গেছো, ইটস নট। তোমরা জাতীয় নেতা হওয়ার জন্য তুমি যদি নিজে দাবি করো, হবে না। এই যে কি বলে, বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের নাম দিয়ে দিছে, অথচ আমরা কিন্তু জেনারেল ওসমানীকে দেশ কিন্তু দিচ্ছে যে বঙ্গবীর জেনারেল ওসমানী।
বা সে নিজে নিজে নিয়ে নিছে। নিজে বললে হবে না, নিজে বললে হবে না। সেই কাদের সিদ্দিকী হচ্ছে দেশের শত্রু। সে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার অস্ত্র দিয়ে আমাদের বর্ডারকে টার্মোইল করে রাখছিল। ইটস ইন দ্য হিস্ট্রি, চেক ব্যাক। এবং আমি ফার্স্ট হ্যান্ড ওই মেজর মইনুল স্যার আছে কানাডাতে, তার স্যারের সাথে আমি বসে এটা নিয়ে কথা বলছি। উনি গিয়া ওই কাদের সিদ্দিকীর বাকি সবগুলো অ্যারেস্ট করে নিয়ে আসছে ওনার কোম্পানি দিয়ে। দেখো এই যে মইন স্যারের মতো লোক, একটা দেশপ্রেমিক লোক, এত বড় অবদান, তাকে এই আওয়ামী লীগের প্রেসারে পড়ে দেশ থেকে পালাই যেতেছে মেজর র্যাঙ্কে। এটাই হচ্ছে, আমরা চাই না বাংলাদেশে এরকম হোক। আমরা চাই যে আমাদের সেনাবাহিনী যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা পিএনজি না হোক। আমি চাই এই যে নতুন মানে এই যে রেটরিকটা শুরু হয়েছে কিভাবে, এই বিএনপি আওয়ামী লীগ এরা একজন আরেকজনের সাথে রেটরিক করে। আমরা প্রতিবাদ দেখছি বিএনপির সময় আওয়ামী লীগের পিএনজি, আওয়ামী লীগের সময় বিএনপি পিএনজি, এই পিএনজি এখনো চলতেছে। এখন তো তত্ত্বাবধায়ক সরকার, জেনারেল ওয়াকার এখন আমাকে পিএনজি করে আসছে, জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করে রেখে দিছে। দিস ইজ রেডিকুলাস। এইটা তো বাংলাদেশ না। সো এই বাংলাদেশ হবে পলিটিক্যাল রেটরিক মুক্ত, এবং আমরা চাই এনসিপি নতুন রেটরিক মুক্ত একটা নিয়ে আসো। এবং প্লিজ ডোন্ট হোপ দ্যাট আগামী নির্বাচনে তুমি ক্ষমতায় চলে যাবা। ইউ হ্যাভ টু গিভ টাইম, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। বাংলাদেশের জনগণের কাছে এবং অ্যাকসেপ্টেন্স পাইতে হলে ডোন্ট বি হোস্টাইল, বি হাম্বল। জননেতা হইতে হলে তোমাকে হাম্বল হইতে হবে। আমরা ক্যাজুয়ালি বিভিন্ন জিনিস বলে দিতে পারি। আমি মাঝে মাঝে বলি, জেনারেল ওয়াকারকে মাঝে মাঝে আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করি, কিন্তু জেনারেল ওয়াকার যাবে না। আই নো, দেখা যাক। মোট কথা হচ্ছে পলিটিক্যাল পার্টি হবে হচ্ছে সবার নেতা, তখন তুমি আমাদেরও নেতা হওয়া। নেতা হইতে হলে আমরা এমন একজন নেতাকে চাই যে একজন হাম্বল নেতাকে চাই। এবং হাম্বলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই একজন সিনিয়র বিএনপির লোক বা জাতীয় পার্টির লোক বা জামাতের লোক তোমাকে হিস্টোরি দিত, ভাই ইউ বি হাম্বল, বলবা যে উনি সিনিয়র লোক, উনি হয়তো বা ঠিকই বলেছেন, আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে ইমপ্রুভ করার চেষ্টা করব, ফিনিশ। আর বিএনপির ব্যাপারে আমার একটু কথা আছে। প্লিজ আপনারা সবচেয়ে সিনিয়র মোস্ট দল, এখন সবচেয়ে বড় দল, এই কি পাপিয়াই বোধ হয় কি একটা বলেছে কি আমাদের প্রবাসীদের নাকি ভোট দেওয়ার দরকার নাই। দয়া করে আপনাদের মুখটা একটু লাগান। আমি মনে করি বিএনপি এখন যে ব্যাকফুটে আছে, এই যে জামাতের সাথে টাগে ওয়ার করতেছে, সালাউদ্দিন টুকু বলে দিছে যে সে নাকি এবার সেন্ট্রাল প্রচার সম্পাদক। আর প্রচার সম্পাদক তার সেন্স অফ মানে কি বলে, এটার কি বলে, কমন সেন্স, সিম্পল কমন সেন্স নাই। সে প্রচার সম্পাদক, সে বলতেছে যে এই ইয়াতে মানে বাংলাদেশে রাজনীতি করতে হলে জামাতকে তাদের পারমিশন নিতে হবে। শেখ হাসিনার প্রতিধ্বনি। বিএনপিকে বলবো আপনাদের এই পাতি নেতাগুলোকে একজন সিনিয়র মোস্টকে বলেন কিছু বলতে হলে, সে বলবে, বাকিরা জিপ করেন। তাহলে এই বিভিন্ন সময় যে বিভিন্ন মিটফোর্ডের ঘটনা থেকে শুরু করে আরো কত কিছু হয়েছে, যেটার জন্য বিএনপি সাফারার, এটা অর্ধেক সাফারার হচ্ছে ওগুলোর জন্য, আর বাকি অর্ধেক হচ্ছে আপনাদের কিছু নালায়েক সিনিয়র লোকজন আছে, ভারতপন্থী লোকজন আছে, তারা এসে উল্টাপাল্টা কথা বলে। এই কারণে অ্যাকচুয়ালি আমার যা বলার ছিল শেষ। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু দেখি। গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ যেখানে যাওয়াটা সমাধান না ভাই? হ্যাঁ, অফকোর্স। এই যে এটাই তো বললাম যে রেকি ইন ফোর্স হয়ে গেছে। এখন আমি আশা করি যে আইনশৃঙ্খলা বাহিনী এটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।